Hello and welcome friends. In this video, I am going to discuss what are the chapters from Laxmikant for Indian polity you need to study for your WBCS preparation. আজকের ভিডিওতে আমি WBCS প্রিপারেশনের জন্য তোমরা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে তার উপর ডিসকাস করব। বেসিক্যালি এম লক্ষ্মীকান্ত একটা ভাস্ট বুক, অনেক চ্যাপ্টার্স আছে এবং সমস্ত চ্যাপ্টার অ্যাকচুয়ালি পড়া দরকার নেই এবং একটি চ্যাপ্টারে সমস্ত কিছু পড়ার দরকার নেই। এবারে দেখো, এম লক্ষ্মীকান্ত পড়াটা কি আদৌ জরুরি ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য? আমি বলবো দুটো বই ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য ইউ নিড টু ফলো, এবং এটা বলতে পারো ম্যান্ডেটরি, কম্পালসারি। ফার্স্ট ওয়ান, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, দ্যাট ইজ ক্লাস 11 এনসিইআরটি, অ্যান্ড দেন ইন্ডিয়ান পলিটি বাই লক্ষ্মীকান্ত. Basically, Laxmikant is Bible for you. You have to study it. Now, the problem is, how much importance does Indian polity carry for you for WBCS? তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে WBCS যে এক্সাম প্যাটার্ন, সেখানে ইন্ডিয়ান পলিটির গুরুত্ব কতটা। কারণ ওয়েটেজ যতটা আছে সেই হিসাবে তুমি প্ল্যান করবে, তোমার স্টাডি আওয়ার্সের টাইম কিভাবে তুমি ম্যানেজ করবে সেটা ডিপেন্ড করে এক্সামে তোমার এই সাবজেক্টের গুরুত্ব কতটা তার উপরে, তাই না? দেখো, তোমার প্রিলিম এক্সামে টোটাল 200-র মধ্যে 25 মার্কস থাকছে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স কম্বাইন্ড থেকে। তার মানে কি 12.5 ধরতে পারো। দ্যাট ইজ, যদি পার্সেন্টেজ করো তোমার আসবে 6%-এর একটু বেশি। আবার মেন্সের ক্ষেত্রেও তাই, টোটাল 1600 এর মধ্যে তোমার 200 মার্কস থাকছে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স থেকে, দ্যাট ইজ 100 ফ্রম ইন্ডিয়ান পলিটি, সেখানে অলমোস্ট 6% মতো। তো ওভারঅল তোমার এক্সামে যা ওয়েটেজ আছে ইন্ডিয়ান পলিটি এবং গভর্নেন্সের, সেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না। সেই হিসাবে তাহলে তোমাকে প্ল্যান করতে হবে। আবার তুমি যখন এম লক্ষ্মীকান্ত পড়বে, তোমাকে বুঝতেও হবে, কারণ দেখো, যে কোনো সাবজেক্ট, যে কোনো চ্যাপ্টার তুমি যখন পড়তে যাবে, সব থেকে বেসিক জিনিস যেটা তোমার জানা দরকার সেটা হলো সেটাকে বোঝা দরকার। ইন্ডিয়ান পলিটি যখন তুমি পড়তে যাবে, অবশ্যই ইন্ডিয়ান পলিটিকে তোমাকে বুঝতে হবে, একটা নলেজ বেস তোমাকে তৈরি করতে হবে। অনেক জায়গায় অনেকে বলে থাকে ট্রেন্ড ইম্পর্টেন্ট জিনিস, এই বছরের জন্য এটা ইম্পর্টেন্ট, এরকম কিন্তু কিছু ভুলে বিশ্বাস করবে না, বা বিশ্বাস করা ঠিক না বেসিক্যালি। কারণ যে কোনো সাবজেক্টে প্রথমে তোমাকে কিন্তু ফাউন্ডেশনটা তৈরি করে নিতে হবে, বেসিক তৈরি করতেই হবে। কারণ বেসিক একটা নলেজ যদি তৈরি না হয়, তোমার তখন ট্রেন্ড, ইম্পর্টেন্স, এই সমস্ত কোনো কিছু কাজে আসবে না। যাই পড়ো, সে মডার্ন হিস্ট্রি হোক, অ্যানসিয়েন্ট হিস্ট্রি হোক, physical geography, social geography, anything you study, you have to first make a base of the topic. Then you can specialize something, customize something, personalize something. মনে রাখবে, যে কোনো প্রিপারেশনের জন্য কিন্তু তোমাকে বেসিক নলেজটা তৈরি করতে হবে। তুমি ফরগেট অ্যাবাউট এক্সাম, তুমি এক্সামের কথা ভুলে যাও। যখন কোনো কিছু পড়ছো, সেই জিনিসটাকে যদি তুমি বুঝতেই না পারো, তো এক্সামে যখন সেখান থেকে কোশ্চেন আসবে, তুমি কি করে সলভ করবে? সো ট্রেন্ড বলে কিছু হয় না। আর ডাব্লিউবিসিএস তুমি যা দেখতে পাচ্ছ, ট্রেন্ড কিন্তু চেঞ্জ হবে, হতেই হবে। যখনই কম্পিটিশন বাড়বে ডে বাই ডে, তখন কিন্তু কমিশনকে নতুনত্ব আনতে হবে যাতে বেশি করে এলিমিনেট করা যায়। তো তুমি যদি ট্রেন্ড ফলো করে যাও, সবাই ট্রেন্ড ফলো করতে পারে, আমার মনে হয় এটা খুব ফ্রুটফুল হবে। ট্রেন্ড তখন তুমি ফলো করতে পারো যখন তোমার সাবজেক্টের উপরে একটা কমান্ড চলে আসবে, দখল চলে আসবে, তখন তুমি স্পেসিফিক কোনো জিনিসকে বেশি ইম্পর্টেন্স দিতে পারো। কিন্তু প্রথমে মনে রাখতে হবে, তোমাকে সেই সাবজেক্টের উপরে একটা কমান্ড আনতে হবে, বেসিক নলেজটা তৈরি করতে হবে, ফাউন্ডেশন তৈরি করতে হবে। সো আই উইল রিকোয়েস্ট ইউ টু ফলো ফার্স্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, একদম বেসিক বুক, এটা অবশ্যই পড়বে, এবং তারপরে ইন্ডিয়ান পলিটি বাই লক্ষ্মীকান্ত বার্গেল। এবার দেখো, পলিটিতে অনেক চ্যাপ্টার আছে, কিন্তু কয়েকটা চ্যাপ্টার
7-8টা চ্যাপ্টার পড়ে নিলেই কিন্তু এসেন্সটা তুমি পেয়ে যাবে। তারপর অনেক কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে খুব বেশি কিছু তোমার পড়ার দরকার নেই। আমি ডিসকাস করে দিচ্ছি কোন কোনগুলো তোমরা পড়বে। যেমন দেখো, পার্ট 1 কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়তেই হবে। এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসে, ডব্লিউবিসিএস এ আসে, ইউপিএসসি আসে, অন্যান্য আদার স্টেট সিভিল সার্ভিসে আসে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং তাছাড়া ইন্ডিয়ান পলিটিক কনস্টিটিউশন জানার জন্য এই চ্যাপ্টারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি হিস্ট্রি জানতে পারবে, ইন্ডিয়ান যে ব্রিটিশ পিরিয়ড থেকে যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এর মধ্যে যে গেছে সেগুলো জানতে পারবে, এবং কোথা থেকে নিয়ে আমাদের কনস্টিটিউশনের বেস তৈরি হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট যখন আমরা ছিলাম তখন আমরা কিভাবে অ্যাডমিনিস্ট্রেট করেছি, সব কিছু জানতে পারবে। খুব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, সহজ গল্পের মতো পড়তে হবে। আমার চ্যানেলে আমি এখান থেকেই শুরু করেছি, তোমরা দেখে নিতে পারো। নেক্সট চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন বুঝতে হলে এসেনশিয়াল পড়তেই হবে। স্যালিয়েন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন, এখান থেকে আমাদের কনস্টিটিউশন সম্পর্কে তোমার জানা শুরু হবে, চেনা শুরু হবে। এখন প্রবলেমটা হচ্ছে তোমার ডব্লিউবিসিএস এক্সামে মাত্র 6% ওয়েটেজ দেওয়া আছে, কিন্তু ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স সাবজেক্টটা ইটসেলফ এত বিউটিফুল যে যখন তুমি পড়া শুরু করবে বেসিক্যালি ইউ উইল ফল ইন লাভ উইথ এম লক্ষ্মীকান্ত। কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে যে ইউ নিড টু স্টপ সামহার, তোমাকে কোথাও গিয়ে করতে হবে, কারণ তোমাকে এক্সাম ক্লিয়ার করতে হবে। তুমি কিন্তু পিএইচডি করতে চলেছো না, পিএইচডি করবে না বা তুমি স্কলার হবে না। সো মানে এভরি অপরচুনিটি আছে যে তুমি মানে প্রেমে পড়ে যাবে এম লক্ষ্মীকান্তের, কিন্তু এখানে তোমাকে চেক করতে হবে ইমোশনকে, এবং সেই অনুযায়ী পড়বে যেটা তোমার এক্সামের জন্য ফ্রুটফুল। কিন্তু তোমাকে এগুলো ভালো করে পড়তে হবে কারণ তোমার ফাউন্ডেশন তৈরি করার জন্য। সো ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং ইজ ক্রুশিয়াল। খুব ভালো করে পড়বে যাতে ফাউন্ডেশন তৈরি হয়ে যায়। তারপরে যখন তুমি মক টেস্ট দেবে, প্র্যাকটিস সেট করবে, সেটা তোমার ওয়েটেজ বুঝে। কারণ এমনও নয় যে সব পার্সেন্ট আছে আছে বলে তুমি এত কম টাইম দিলে তুমি সাবজেক্টটাকে বুঝতে পারলে না, নট লাইক দ্যাট। সাবজেক্টটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, বেস তৈরি করতে হবে। কিন্তু যখন তুমি প্র্যাকটিস সেট করবে বা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন করবে, যদি মডার্ন হিস্ট্রি তুমি দুবার তিনবার করো, এটা হয়তো একবার করলে সেই হিসেবে, বা মডার্ন হিস্ট্রির উপরে যদি তুমি 100 এমসিকিউ করো, এটা হয়তো তুমি 500টা করবে সেরকম। কিন্তু বেসিক বোঝার জন্য প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হওয়া উচিত তোমার কাছে, কেমন? সো সাইলেন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন খুব ভালো করে বুঝতে হবে কনস্টিটিউশন করতে গেলে। দেন প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, আমরা কনস্টিটিউশন ঢুকে আছি, এগুলো তো জানতেই হবে, তুমি জানো। নেক্সট এমার্জেন্সি প্রভিশন, নো এখানে কোনো একটা প্রবলেম আছে, আগে পড়া হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি। পার্ট 3, পার্ট 3, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, মাঝে কোনো একটা স্কিপ হয়ে গেছে মনে হচ্ছে, কোনো ব্যাপার না, তোমাদেরকে বইটা দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি আমার এখানে স্কিপ হয়ে গেছে। প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন করার পরে ইউনিয়ন এন্ড টেরিটরি আছে, করতেই হবে ভারতবর্ষকে জানতে গেলে, এবং তার যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, এগুলো জানতে গেলে এটা পড়তেই হবে, বুঝতে হবে। নেক্সট আছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ জানতে হবে, বেশি কিছু না, কিভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়, এটা সিটিজেনশিপ কিভাবে রিজেক্টেড হয়ে যায়, এবং অবশ্যই আমাদের দেশে সিঙ্গেল সিটিজেনশিপ আছে, ব্যাস এটুকু। খুব বেশি কিছু নেই, চ্যাপ্টারে অনেক কিছু লেখা আছে, অত কিছু পড়তে দেখা নেই, একদম মোটা মোটা কনসেপ্টটা বুঝে নিতে হবে। সমস্ত কিছু পড়ার দরকার নেই, প্রথম দিকটা পড়লে বোঝা যাবে। নেক্সট ফান্ডামেন্টাল রাইটস, মানে আমাদের কনস্টিটিউশনের এসেন্স বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, একই সঙ্গে এক্সাম প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল রাইটস ভালো করে পড়তে হবে। নেক্সট ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাও তাই, ভালো করে পড়তে হবে। দেখো চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, ফান্ডামেন্টাল রাইটসেও, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতেও। তোমাকে যেটা মেইনলি বুঝতে হবে, যেমন ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেলগুলো কেমন, যে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস, এটা খুব ভালো করে জানতে হবে। কি কি ফান্ডামেন্টাল রাইটস আছে, আর্টিকেলগুলো মনে রাখতে হবে। আবার এই সম্বন্ধে, ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে আর কিন্তু খুব বেশি কিছু জানার দরকার নেই, কেমন, অনেক কিছু লেখা আছে, ফার্স্ট রিডিং এর সময় তুমি দেখে নেবে। মোটা মোটা মেন কথা, তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে এবং ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেলগুলো বুঝতে হবে। একইভাবে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতেও তাই। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোথা থেকে অ্যাডপ্ট হয়েছে,
কেমন? আইরিশ কনস্টিটিউশন থেকে তোমরা জানো নিশ্চয়ই। এবং এর এসেন্সটা কি, এটা এনফোর্সেবল কিনা, সিটিজেন্সের উপরে অব্লিগেশন আছে না গভর্নমেন্টের উপর অব্লিগেশন আছে সেটা জানতে হবে। ঠিক আছে, অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। নেক্সট আছে তোমার ফান্ডামেন্টাল ডিউটিস, এটাও জানতে হবে ফান্ডামেন্টাল ডিউটিস এনফোর্সেবল কিনা, অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস ছিল কিনা, যদি না থেকে থাকে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসেছে, এগুলো জানতে হবে কি কি ফান্ডামেন্টাল ডিউটিস। সো বেসিক কনসেপ্টগুলো জানতে হবে। এবং নেক্সট তোমাকে জানতে হবে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনে কিন্তু কোথাও মেনশন করা নেই। এটা কনসেপ্টটা এসেছিল থ্রু কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে। তোমরা সেটা জানো, যারা আমার চ্যানেলে আমার পলিটির ভিডিওগুলো ফলো করছো, আমি ডিসকাস করেছি, তারা জানো। তো সেটা দেখে নেবে কোনগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে, সেই আইডিয়াটা দেখে নেবে। চ্যাপ্টারে সমস্ত কিছু থরলি পড়া দরকার নেই, এই জিনিসগুলো দেখে নেবে। কেমন? দেন পার্ট 3 সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে যেটা আছে সেগুলো দেখে নেবে। কি দেখে নেবে না, পার্ট 3 এর আগে তোমার পার্ট 2 আছে, পার্ট 2টাও আমার এখানে তোলা হয়নি। এটা হচ্ছে সিস্টেম অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম, আমাদের বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশনের। পার্লামেন্টারি সিস্টেম দেখে নেবে। কেমন? পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্ম কি, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম কি, এটা অলরেডি আমি কিন্তু ডিসকাস করেছি। তোমরাও যারা শুরু থেকে চ্যাপ্টার পড়ে নেবে ওখানেই পেয়ে যাবে, জাস্ট দেখে নেবে কনসেপ্ট, কিছু না লাইন বাই লাইন এবং বিশাল চাপ নিয়ে পড়তে হবে কিছু নয়, জাস্ট কনসেপ্ট। কনসেপ্ট যদি পেয়ে যাও, আগে থেকে পেয়ে যাওয়ার কথা, এই চ্যাপ্টার শুরুর আগে প্রথম দিকে যখন তুমি পড়বে সেখানে পার্লামেন্টারি সিস্টেম পেয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার যেটা আছে ফেডারেল সিস্টেম, সেটাও পেয়ে যাবে। সেন্ট্রাল স্টেট রিলেশন, এখানে কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল থাকবে, সেগুলো একটু দেখে নেবে। ইন্টার স্টেট রিলেশনও তাই, খুব বেশি কিন্তু এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। আর যখন পড়বে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তুমি হাইলাইট করে নেবে, তাহলে কি হবে পরবর্তী যখন রিভিশন দেবে তোমার শুধু সেগুলো পড়লেই চলবে। কারণ চ্যাপ্টারে অ্যাকচুয়ালি অনেক কিছু লেখা আছে, সব কিছু তোমার পড়ার দরকার নেই, তোমার দরকার কনসেপচুয়াল পার্টটা আর কিছু স্ট্যাটিস্টিক্স। এমার্জেন্সি প্রভিশন, এটা ইম্পর্টেন্ট, আর্টিকেল 356 352 কখন হবে, কেমন, এগুলো দেখে নেবে, যেটাকে ন্যাশনাল এমার্জেন্সি বলা হয়। এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি আছে, প্রেসিডেন্টস রুল আছে, এগুলো দেখে নেবে, কনসেপ্ট জাস্ট। নেক্সট পার্ট 3 শুরু হচ্ছে তোমার প্রেসিডেন্ট নিয়ে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্টকে কেন নমিনাল এক্সিকিউটিভ বলা হয়, প্রেসিডেন্টের ইলেকশনে কারা ভোট দেয়, ইমপিচমেন্ট আনা যায় কিনা প্রেসিডেন্টের এগেনস্টে, ইমপিচমেন্ট এলে কারা ভোট দেয়, এগুলো জানতে হবে, একদম কনসেপচুয়াল পার্ট, কোর কোর পার্ট আমাদের কনস্টিটিউশনের। প্রেসিডেন্ট আমাদের পার্লামেন্টের অংশ কিনা, এটা জানতে হবে। একইভাবে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সঙ্গে ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট টার্মস জানবে, কিভাবে রিক্রুট হয়, কিভাবে ইমপিচমেন্ট হয়, সেগুলো জেনে নেবে। আর একটা জিনিস জেনে নিতে হবে প্রেসিডেন্টের, যে প্রেসিডেন্টের ডিসক্রিশনারি পাওয়ার কি আছে, পার্ডনিং পাওয়ার যেটাকে বলা হচ্ছে, সেটা জেনে নিতে হবে। প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার তো যখন পড়বে আগের চ্যাপ্টারেই জেনে যাবে, এখানে প্রাইম মিনিস্টারও পড়ে নেবে। সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স, খুব বেশি কিছু পড়ার নেই, এখান থেকে একবার দেখে নেবে, জানা তোমাদের সেরকম বেশি নেই। ক্যাবিনেট কমিটিও তাই, দু একটা কমিটি দেখে নেবে, খুব বেশি কিছু এটা ইম্পর্টেন্ট নেই, স্কিপও করতে পারো। পার্লামেন্ট দেখে নেবে, পার্লামেন্টের বিভিন্ন সেশন সম্বন্ধে, ঠিক আছে, কোশ্চেন সেশন, জিরো ওয়ার সেশন, এগুলো একটু দেখে নেবে, জয়েন্ট সিটিং হয় কিনা, এগুলো দেখে নেবে। লিডার অফ অপোজিশন, খুব বেশি না, ভালো লাগবে, একদম কনসেপচুয়াল, তোমাকে বেসিক কনসেপ্টটা নিতে হবে। নেক্সট পার্লামেন্টারি কমিটি, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, দেখে নেবে, বেশি কিছু নেই, কয়েকটা অঙ্ক থাকবে। স্ট্যান্ডিং কমিটি কি, কি কি কমিটি পার্লামেন্টে তৈরি হয়, কোনগুলো প্রত্যেক বছর তৈরি হয়, কোনগুলো পার্মানেন্ট থাকে, দেখে নেবে, খুব বেশি কিছু নেই। পার্লামেন্টারি ফর্মস স্কিপ করে দিতে পারো, নট সো ইম্পর্টেন্ট। পার্লামেন্টারি গ্রুপ স্কিপ করে দিতে পারো। সুপ্রিম কোর্ট, এটা ভালো করে পড়বে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার কি, অ্যাপিলিয়েট জুরিসডিকশন কোনটা, অরিজিনাল জুরিসডিকশন কি সুপ্রিম কোর্টের, দেখে নেবে, ঠিক আছে। সুপ্রিম কোর্টকে আমাদের কনস্টিটিউশনের কেন গ্যারান্টার বলা হয় সেটা দেখে নেবে, গার্ডিয়ান কেন বলা হয়। সো কনসেপচুয়াল পার্ট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, সুপ্রিম কোর্টের জুরিসডিকশনটা। জুডিশিয়াল রিভিউ রিলেটেড টু সুপ্রিম কোর্ট, যখন সুপ্রিম কোর্ট পড়বে অ্যাকচুয়ালি সেই সঙ্গে সঙ্গে তোমার জুডিশিয়াল রিভিউটা কভার হয়ে যাবে, জুডিশিয়াল রিভিউটা তবু দেখে নেবে জাস্ট। এগুলো ফার্স্ট রিডিং একবার পড়লে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ইম্পর্টেন্ট কিছু না। ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্যালি তোমার পার্ট 1 এর যে চ্যাপ্টারগুলো পড়বে সেগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি সেইগুলো পড়লেই কিন্তু তোমার বাকি কনসেপ্ট চলে আসবে।
পরেরগুলো সেই জন্য তোমার পড়তে কিন্তু বেশি টাইম লাগবে না, কষ্ট হবে না। পার্ট ওয়ানটা খুব ভালো করে বুঝতে হবে। জুডিশিয়াল অ্যাক্টিভিজম দরকার নেই, সব ইম্পর্টেন্ট না, ওই সুপ্রিম কোর্ট পড়তে পড়তে তুমি পেয়ে যাবে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল যেগুলোকে বলা হয়, একবার দেখে নেবে। কেমন, জাস্ট দেখে নেওয়া, সেরকম কিছু নেই। গভর্নর, একদম তাই, ইম্পর্টেন্ট। গভর্নর চিফ মিনিস্টার দুটো ইম্পর্টেন্ট, কিন্তু আগেই বললাম আমি, কয়েকটা তুমি নতুন নতুন আর্টিকেল পাবে, সেগুলো একটু নোট করে নেবে, হাইলাইট করে রাখবে। বাকি কনসেপ্ট বা বেসিক পার্ট তুমি আগেই কভার করে ফেলবে যতক্ষণ এখানে আসবে। সো ডোন্ট ওয়ারি। দেন স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, সেরকম কোনো ইম্পর্টেন্স আলাদা করে নেই, জাস্ট দেখে নেবে ফার্স্ট রিডিংটা, একটু মার্ক করে দেবে। স্টেট লেজিসলেচার তাই অলরেডি জানো, একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট আছে কিছুটা। হাইকোর্ট ইম্পর্টেন্ট, সাবঅর্ডিনেট কোর্টস স্কিপ করে দেবে, অসুবিধা নেই। লোক আদালত সম্বন্ধে জেনে নেবে, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে যে লোক আদালত তৈরি হয়েছিল গ্রাম ন্যায় এলাকায়, এটা একটু দেখে নেবে। কেমন, সাবঅর্ডিনেট কোর্টসে, বাকিটা ছেড়ে দেবে। এগুলো মানে কনসেপ্টেরও কিছু নেই, জাস্ট দু একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেগুলো নোট করে রাখবো, হাইলাইট করে রাখবো, তাহলে হবে। স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু কাশ্মীর তো এখন আর নেই, সেরকম জানার কিছু নেই, ইন্টারেস্ট থাকলে দেখতে পারো। স্পেশাল প্রভিশন কয়েকটা স্টেটের জন্য আছে, গুজরাটের জন্য, নাগাল্যান্ডের জন্য, আর্টিকেলগুলো দেখে নেবে। কি কি স্পেশাল প্রভিশন অত ডিটেলস জানার দরকার নেই, কিন্তু পারলে দেখবে, অত ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু জেনে রাখবে যে কোন আর্টিকেলে আমাদের স্পেশাল প্রভিশন দেওয়া আছে এবং কোন কোন স্টেটের ক্ষেত্রে আছে, স্টেটের নামগুলো জেনে রাখবে। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন খুব গুরুত্বপূর্ণ, দেখে নেবে, ভালো করে দেখবে। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা একটু গুরুত্ব দিয়ে দেখবে। পঞ্চায়েতি রাজ মিউনিসিপ্যালিটিস, এটা একটু দেখার আছে, কারণ এই জিনিসটা সম্বন্ধে আগে তুমি পাবে না, ঠিক আছে, এখানে আলাদা করে ডিসকাস করা আছে, এটা একটু ভালো করে দেখে নেবে এগুলো। ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ আগে ডিসকাশন হয়ে যাবে, জাস্ট দেখে নেওয়া, বেশি কিছু না। শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, শিডিউল ফিফথ শিডিউল ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ, তো জানানো দরকার, আমাদের কনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এসেন্স বলতে পারো, ভালো করে দেখতে হবে। ইলেকশন কমিশন অবশ্যই খুব ভালো করে দেখতে হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল বডি যতগুলো আছে, আমি একটা জিনিস বলে দিই, সবগুলোই দেখবে তোমরা, কিন্তু বিশাল কিছু করার না, কারণ ফিক্সড প্যাটার্নে কোশ্চেন আছে, সেটা হচ্ছে কমিশন, যে কোনো কমিশন কার দ্বারা অ্যাপয়েন্টেড হয় এবং তার স্প্যান কতদিন, কত বছরের জন্য অ্যাপয়েন্টেড হয়, কিভাবে নির্বাচিত হয়, লিডার অফ অপোজিশন, প্রাইম মিনিস্টার, অন্য কোনো মিনিস্টার দ্বারা, বা কিভাবে হয় সেটা জানতে হবে, এবং তাকে যদি কিভাবে ইমপিচ করা যায়, ঠিক আছে, এই চারটে পয়েন্ট জেনে রাখবে প্রত্যেকটা কমিশনার। কি বললাম তাহলে, কার দ্বারা অ্যাপয়েন্টেড হচ্ছে, কত বছরের জন্য অ্যাপয়েন্টেড হয়, কিভাবে নির্বাচিত হয়, কিভাবে তাকে রিজেক্ট করা যায় বা ইমপিচ করা যায়, প্রত্যেকটা কমিশনের এটাই জানতে হবে। ইলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ফিনান্স কমিশন, সবগুলো, এবং এগুলো প্রত্যেকটাই কনস্টিটিউশনাল বডি। সো বেশি কিছু জানার দরকার নেই, তোমরা একটা নোটও করে নিতে পারো, নোট না করলেও চলবে, জাস্ট আমি যে পয়েন্টগুলো বললাম ওই পয়েন্টগুলো হাইলাইট করে রাখবে, যখন রিভাইজ দেবে শুধু ওই পয়েন্টসগুলোই পড়বে, আন্ডারস্ট্যান্ড, সব সমস্তগুলোই পড়বে। স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটি, এটা খুব ইম্পর্টেন্ট না, আর্টিকেলটা জেনে রাখবে। ক্যাগ, কম্পট্রোলার জেনারেল, ইম্পর্টেন্ট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইম্পর্টেন্ট, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইম্পর্টেন্ট। নেক্সট, নন কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডির মধ্যে নীতি আয়োগ ইম্পর্টেন্ট, জেনে রাখবে। প্ল্যানিং কমিশনকে তোমার অ্যাবলিশ করে নীতি আয়োগ তৈরি হয়েছে, এর বেশি কিছু জানার দরকার নেই, একদম মোটা মোটা বেসিক পার্টটা, ডিটেলসে যাওয়ার দরকার নেই। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেম, নন কনস্টিটিউশনাল বডিও তাই, একদম মোটা মোটা বেসিক জিনিসটা জানা, ডিটেলসে পড়ার দরকার নেই, মাথা খারাপ করার দরকার নেই, ঠিক আছে, জাস্ট জেনে রাখা যে এই কমিশনটা কারা থাকতে পারে, এর প্রেসিডেন্ট কে হতে পারে, এদের ফাংশন কি, ব্যাস, আর কিছু না। স্টেট হিউম্যান রাইটস কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ইম্পর্টেন্ট, সিবিআই, এগুলো কোশ্চেন আসে কিন্তু এই কমিশনগুলো, যেটা কনস্টিটিউশনাল কিনা বা স্ট্যাচুটারি কিনা। দেখো কনস্টিটিউশনের সেইগুলোই যেগুলো কনস্টিটিউশনে মেনশন করা আছে, কেমন, আর যেগুলো কনস্টিটিউশনে মেনশন করা নেই সেগুলো কনস্টিটিউশনাল না, নন কনস্টিটিউশনাল বা এক্সট্রা কনস্টিটিউশনাল। আর স্ট্যাচুটারি হচ্ছে যেগুলো পার্লামেন্ট অ্যাক্ট তৈরি করে সেগুলোকে বলা হয় স্ট্যাচুটারি বডি। তো এই কোশ্চেন কিন্তু আসে, একটা নাম তুলে দিল যে সিবিআই বা তোমার ইনফরমেশন কমিশনার স্ট্যাচুটারি কিনা বা কনস্টিটিউশনাল কিনা, তোমাকে যদি বলে যে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন স্ট্যাচুটারি কিনা, অফকোর্স স্ট্যাচুটারি, এরকম কোশ্চেন আসে। ঠিক আছে, সিবিআই স্ট্যাচুটারি কিনা, স্ট্যাচুটারি নয় সিবিআই। তো
এই ধরনের কোর্সে কিন্তু আছে। সো এটাও জানতে হবে কোনো বডি যখন করবে সেটা কিভাবে তৈরি হয়েছে, স্ট্যাচুটারি না জাস্ট প্রেসিডেন্সিয়াল অর্ডারে তৈরি হয়েছে নাকি কনস্টিটিউশনাল বডি। বেসিক্যালি কনস্টিটিউশনাল বডি হলেও স্ট্যাচুটারি হয়। লোকপাল না লোকায়ত দুটো জেনে নেবে, খুব বেশি কিছু না, কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে, কারেন্ট সিচুয়েশন কি। নেক্সট পার্ট আদার কনস্টিটিউশন ডাইমেনশন, এগুলো জাস্ট জেনে নেওয়া, এগুলো কিন্তু মাথা খারাপ করার নেই। আমি বললাম একটা জায়গাতে কিন্তু মাথা খারাপ করতে হবে, এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু। হ্যাঁ, পার্ট ওয়ান আর পার্ট টু তে এবং পার্ট থ্রি। পার্ট কিন্তু অ্যাকচুয়ালি পার্ট ওয়ান তুমি পড়ে নিলেই সমস্তটা জেনে যাবে। পার্ট ওয়ান যদি ভালোভাবে পড়ো তুমি সমস্ত কিছু জেনে যাবে। তারপরে এগুলো জাস্ট তোমার পড়া, জানা কিন্তু পড়া। নেক্সট পার্ট নাইনে আদার কনস্টিটিউশনাল ডাইমেনশন, কোঅপারেটিভ সোসাইটি কনস্টিটিউশনাল প্রভিশনটা দেখে নেবে, ঠিক আছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে আমাদের বলা আছে রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটি, কেমন, এটা এখন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেও আছে। কোঅপারেটিভ সোসাইটি রাইট টু ফর্মটা বলা নেই, রাইট টু ফর্মটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে। আর কোঅপারেটিভ সোসাইটি কে প্রমোট করার কথা বলা হচ্ছে তোমার ডিপিএসপি তে। নেক্সট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটু জেনে নেবে, রিসেন্টলি কিছুটা ডিবেট ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে, তো ইম্পর্টেন্ট হয়ে যায় ডিপার্টমেন্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কার আন্ডারে, এগুলো জানতে হবে, কেমন। আর পাবলিক সার্ভিসে জানা দরকার নেই, ট্রাইব্যুনাল সেরকম জানা দরকার নেই। ওই ক্যাট বা দু একটা ট্রাইব্যুনাল থাকলে দেখলে দেখবে, স্কিপও করে দিতে পারো, অসুবিধা নেই। রাইটস অ্যান্ড লাইবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট স্কিপ করে দিতে পারো। এখান থেকে সেরকম কিছু কিন্তু আর দেখার নেই। আর একটা জিনিস এখানে দেখবে জাস্ট, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল 10 স্কেডিউলে যেটা বলা আছে এটা জানবে, কোন কোন ক্ষেত্রে ডিফেকশন হচ্ছে বলা যায়, ঠিক আছে। কখন ডিফেকশন হয়, কখন অ্যান্টি ডিফেকশন লকে ইম্পোজ করতে হবে, টাইম ফ্রেম বলা আছে কিনা। তো এগুলো জেনে নেবে, এটা ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। সো ফ্রেন্ডস, আমি এটাই বলতে চাইছি যে তো লক্ষ্মীকান্ত কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, পড়তেই হবে ম্যান্ডেটরি। এবং সাবজেক্টটা খুব সুন্দর, তোমরা চেষ্টা করলে এর একদম প্রেমে পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবে যে তুমি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু পড়ছো, এটা নিয়ে তুমি স্কলার হবে না, পিএইচডি করবে না। সো কোথায় থামতে হবে এটা জানতে হবে, কিন্তু বেসিক নলেজ তোমার ফাউন্ডেশন তৈরি করার জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে, যাতে করে ফার্স্ট রিডিং আর সেকেন্ড রিডিংটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং হয়ে যাওয়ার পরে তুমি হাইলাইট করে রাখবে, হাইলাইট পোর্শনগুলো রিভিউ করবে, একদম তোমার প্রিপারেশন রেডি। আর আমি আমার চ্যানেলে একদম চ্যাপ্টার ওয়ান থেকে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করেছি, অলরেডি আমি প্রেয়াম্বল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছো, তোমরা চ্যাপ্টার ওয়ান থেকে আমার ভিডিওগুলো দেখো, একবার রিভাইজ করো, আশা করি এক্সাম প্রিপারেশন রেডি হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোনো ট্রেন্ডের দিকে ছুটবে না। প্রথমে তুমি দুটো রিডিং, আমি যে চ্যাপ্টারগুলো পড়লাম ভালো করে পড়ো, দেখো ইন্ডিয়ান পলিটি রেডি হয়ে যাবে, কেমন। আর ফ্রেন্ডস, আরেকটা রিকোয়েস্ট আমি করবো, আমার চ্যানেলটাতে আমি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য গ্র্যাজুয়ালি সমস্ত স্টাডি মেটেরিয়ালস দেবো, এবং তোমরা যারা ইউপিএসসি দিতে চাও তোমরাও ফলো করতে পারো। আমি কিছুদিন পর থেকে এক্সক্লুসিভ ইউপিএসসির জন্য দেবো, বেসিক্যালি ইউপিএসসির জন্য ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটিক্যাল যেটা শুরু করেছি সেটা তো কাজে লাগবেই, অন্যান্য দিকগুলো আমি দেবো। তো একটা রিকোয়েস্ট করবো, তোমরা তোমাদের ফ্রেন্ডস সার্কেলে আমার চ্যানেলটাকে শেয়ার করো, যাতে করে অনেকে বেনিফিটেড হতে পারে এবং আমাদের সঙ্গে অনেকে জুড়তে পারে, এবং আমরা নলেজ শেয়ারও করতে পারি, এক্সচেঞ্জ হতে পারে, কেমন। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্কের কোনো সাবস্টিটিউট নেই, হার্ড ওয়ার্ক করলেই পারবে। সো আই থ্যাংক ইউ অল ফর ইউর টাইম, হ্যাভ এ গ্রেট ডে।